নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। যদিও আমাদের চারিদিকে চিন্তা বাড়ছে, উত্তেজনা বাড়ছে, নানান রকম ঘটনা দৈনন্দিন হিসেবে ঘটেই যাচ্ছে। কিন্তু আহ, আমাদের সমসাময়িক সময় যাই করুক, রাজনীতি যাই করুক না কেন, মানুষ হিসেবে আমরা নিজেরা নিজেদের ভালোবাসার লোক, পরিবার পরিজন নিয়ে আমরা তো সবাই ভালো থাকতে চাই। এবং আমাদের এই ভালো থাকা, আমাদের শরীর এবং স্বাস্থ্য নিয়ে কতগুলো কথা যেটা জরুরি, কিন্তু হয়তো নট নেসেসারিলি যে আমাদের একেবারে রক্ত গরম করে না, কিন্তু ভাবায়, যে ভাবনাগুলো আমাদের জীবন জীবিকা ভালো থাকার সঙ্গে যুক্ত, এই কথাগুলো নিয়ে মধ্যে মধ্যে আমরা চেষ্টা করি আপনাদের কাছে আসতে। কিছু মাস আগে আমরা এসেছিলাম এসলেপিয়া হেলথের তরফ থেকে, এবং তখন আমরা সৌভাগ্যবশত আমাদের সঙ্গে পেয়েছিলাম ভাস্বতীকে। এবং আমার একটা বহুদিনের আগ্রহ ছিল, কারণ আমার আমার একটা আমার হয়তো কতগুলো ব্যামোর মধ্যে আমার একটা ব্যামো আছে, একটা ইতিহাস ইতিহাস ব্যামো আছে। এবং আমার মধ্যে সবসময় একটা কিউরিওসিটি ছিল যে আমরা যারা প্রথাগত ডাক্তারি বা মেডিসিন পড়েছি, আর যেমন ভাস্বতীর মতো মানুষ যারা আমাদের তথাকথিত ওয়েস্টার্ন বা কনভেনশনাল মেডিসিন পড়েছে, এবং একই সাথে সে আয়ুর্বেদ নিয়ে যথেষ্ট চর্চা করে, বোথ ইন দ্য থিওরিটিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড সেন্স, যে তার সঙ্গে আমরা কিছুদিন আগে একটা অত্যন্ত মূল্যবান আলোচনা করেছিলাম। ইট ওয়াজ আ ভেরি ভ্যালুয়েবল ডিসকাশন, এবং যেটা আপনারা বহু বহু লোক দেখেছিলেন। তো আজ খানিকটা, আজকে ভাস্বতীকে আমরা আবার কাছে পেয়েছি। ভাস্বতী, কলকাতাতে তুমি যে এসছো, তোমার অনেক রকম ছুটোছুটি কাজকর্ম, সামাজিক ব্যস্ততার মধ্যে ইউ হ্যাভ গিভেন আস সাম টাইম। ধন্যবাদ। আই হোপ ইউ আর কিপিং ওয়েল। ভালো আছো? এখন ভালো আছি। আচ্ছা ভাস্বতী, আমরা মোটামুটি এই তোমার থেকে টু দ্য পয়েন্ট, আমার যতদূর মনে পড়ছে আগের বারের আলোচনাতে আমরা কিছুটা দ্য ব্যাকগ্রাউন্ড অব আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এগুলো নিয়ে তুমি আমাদের বলেছিলে। তো তুমি জানো তো যে কিছুদিন বাদেই ভারতবর্ষে ইলেকশন হবে, নিশ্চয়ই সেই উত্তাপটা তুমি পেয়েছো এখানে এসে। এবং কথায় বলছে যে আমরা আমরা ভারতবর্ষে এবার ইলেকশনে দু রকমের আইডেন্টিটি ইউজ করবে। একটা হচ্ছে ভোটার আইডি, আর দ্বিতীয় আইডিটা হচ্ছে ইউর ডায়াবেটিক প্রোফাইল। মানে কেউ কেউ এটা এমনও সাজেশন দিয়েছে যে যার ডায়াবেটিস নেই সে ভোট দিতে গেলে হয়তো এই সন্দেহটা হলেও হতে পারে যে সে আদৌ ভারতীয় কিনা, রাইট? And jokes apart, this is a popular joke in the media. I don't know the United States. ভারতীয় বা আয়ুর্বেদিকও হতে পারে, কারণ যারা আয়ুর্বেদা করছে ঠিক মতো তাদের সুগারটা কন্ট্রোলে রাখছে। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে প্রথমে একটা কথা বলো যে আমরা যদিও আই থিঙ্ক অ্যাজ ফার অ্যাজ আমি মানে ইদানিং কালেও ঘাঁটাঘাঁটি করে দেখেছি, উই অল নো যে আমাদের ডায়াবেটিসের ইনসিডেন্সটা বাড়ছে, তার হয়তো কিছু কিছু কারণ নিয়ে চিন্তা ভাবনা হয়। তো তোমার নর্থ আমেরিকান এক্সপিরিয়েন্স এখন কি বলে? মানে ডু দে থিঙ্ক যে ডায়াবেটিস একটা মোটামুটি স্টেবল বা প্ল্যাটো লেভেলে এসেছে, বা ওর আর দে স্টিল সিইং যে আমাদের যেমন সেই টকবগিয়ে ঘোড়া চলার মতো ডায়াবেটিস ইজ স্টিল জাম্পিং? ইউএসএ তে কি অবস্থা? ইউএসএ তে ইজ ডায়াবেটিস খুব বাড়ছে। ইনফ্যাক্ট এফডিএ দুদিন আগে অ্যাপ্রুভ করলো একটা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর ওভার দ্য কাউন্টার। হ্যাঁ, যেটা মানে একটা অদ্ভুত খবর যে ডায়াবেটিস মনিটর করার জন্য আমাদের আর দরকার নেই যে ডাক্তারের কাছে যাব, আমরা এমনি করে we can just go to the pharmacy and purchase a continuous diabetes monitor. এটা একটা বিরাট। আমি এই খবরটা দেখেছিলাম, কিন্তু যেখানে আমি দেখেছিলাম they didn't really elaborate it in detail. তো is it because তুমি যেটা বললে আমার মনে হয় that is ever so important, যে is it because যে ওরাও একটা সিগনিফিকেন্ট হাইক ইন ইনক্রিজ দেখছে, স্পাইক ইনক্রিজ দেখছে, কিন্তু তার থেকে বেশি দেখছে যে লোকজন আনডায়াগনোজ ভাবে থেকে জিনিসটা এমন জায়গায় পৌঁছেছে যাকে বলে ব্রিটল ডায়াবেটিস, মানে খুব কড়া ডায়াবেটিসটা,
যে একদম আনরেসপন্সিভ, আর ইনসুলিনের মানে একটু পরে কাজ হবে বা হবে না, আর কিডনি ফেলিয়ার নিয়ে আসে, চোখের অসুবিধা নিয়ে আসে, নিউরোপ্যাথি, পা ঝিমঝিম করছে, এই সিম্পটমস নিয়ে আসে। কারণ আজকে ওদের ডায়াগনোসিস হয়তো হলো ডাক্তারকে দেখে, কিন্তু লক্ষণ মানে সিম্পটমস গুলো আরম্ভ হয়েছিল অনেক বছর আগে। তো সেইটা যেন না হয়, যাতে লোকজন একটা নিজের থেকে ডাক্তারের কাছে যাওয়ার যদিও ভয় থাকে, নিজে থেকে যদি একটুখানি মনিটর করতে পারে, তাই এই বায়ো ফিডব্যাক যেটা হচ্ছে একটা মনিটর। দেখো, আমরা আমরা একটা একটা স্পেসিফিক ব্যাপার নিয়ে একটু ফোকাস করি। সেটা হলো যে আমরা যখন ডায়াবেটিক পেশেন্টদের দেখি, নাড়াচাড়া করি, তো আমরা অনেককে কিন্তু দেখছি যে তারা ওষুধ খাচ্ছে, সুগার প্রোফাইলটা খুব খারাপ নয়, মোর অর লেস HB1AC, FBS, এটসেট্রা এটসেট্রা, এগুলো তারা ভালো মতোই মানছে। বাট ইন কোয়াইট আ ফিউ অফ দেম, আমরা ডায়াবেটিসের ঝামেলাটা কি, দ্য অর্গান এফেক্টস, হার্ট, চোখ, কিডনি, নার্ভাস সিস্টেম। তো এই ঘটনাটা, হোয়াট আই ফিল, আমি তোমাকে আমার মনে হয় যে আমাদের সোকল কারেন্ট ফার্মাকোলজি, অ্যালোপ্যাথিক ফার্মাকোলজি অফ ডায়াবেটিস, সেটা কিন্তু সুগার কন্ট্রোল করতে তার খানিকটা মুন্সিয়ানা দেখিয়েছে। যে sometimes you give or throw a whole lot of drugs, you can combine with insulin, বাট কোয়েশ্চেন রিমেইনস যে আমরা হয়তো সুগারটাকে আঁটোসাঁটো ভাবে কন্ট্রোল করলাম, বাট আমরা কি অ্যাডিকুয়েটলি অর্গান এফেক্টসটাকে কমাতে পারছি, হার্ট, চোখ, কিডনি? তো সেখানে হাউ ডু ইউ থিঙ্ক যে আমরা যখন, আমি রিসেন্টলি খুব ভাষা ভাষা দেখেছি যে পিপল আর ইনক্লাইন টু লুক টুয়ার্ডস দ্য আয়ুর্বেদিক লাইন অফ ম্যানেজমেন্ট ফর কিপিং দ্য সিস্টেম ইন বেটার শেপ। এইটা কি ঠিক তোমার মনে হয়? আচ্ছা, প্রথমে আমি অ্যালোপ্যাথিতে শুরু করছি। আমার দুটো বন্ধু আছে যারা ডায়াবেটিস নিয়ে খুব কাজ করে। একজন হচ্ছে অবিজ্ঞানী আর একজন হচ্ছে নেফ্রোলজিস্ট। অবিজ্ঞানী ডাক্তার বলছে যে দেখো, আমাদের নতুন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস যদিও আসছে, এমন কম্বিনেশন দিয়ে দিতে হচ্ছে আর এত দাম বেড়ে যাচ্ছে যে আমরা অনেক সময় পেশেন্টকে রাখতে পারছি না, কারণ ওদের ইন্স্যুরেন্স কভার করছে না বা নিজের পকেট থেকে টাকা দিতে পারছে না। তো আমরা জানি না এক্স্যাক্টলি, উই আর লুকিং ফর অ্যানাদার ক্যাটেগরি অফ ড্রাগ। আর অনেক ক্যাটেগরি ড্রাগ যে আগে কাজ হতো এখন হচ্ছে না। আমি বললাম কেন? বলছে এই কোভিড এর পরে, ভ্যাকসিন নেওয়ার পরে একটা প্যানক্রিয়াটিক ফেলিয়ার হচ্ছে, যেটা আমরা আগে কোনোদিন দেখিনি। এটা হচ্ছে এক, আর আমরা সকলেই যারা ডাক্তার এটা জানি যে এইটা আছে। দ্বিতীয়, যে নেফ্রোলজিস্ট, ওনার সাথে কথা বলছি, উনি একটু ইন্ডিয়ান অরিজিন মানুষ। উনি বলছেন যে, আর উনি হচ্ছেন একজন বিরাট ডায়ালিসিস সেন্টার চালান অ্যাজ এ নেফ্রোলজিস্ট। তো উনি বলছেন যে অ্যাকচুয়ালি আমরা একবার যখন ইনসুলিনটা আরম্ভ করি, ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট পিপল অফ, অ্যান্ড ইনসুলিন ইজ অ্যাকচুয়ালি নট গুড ফর দ্য বডি। ইট ইজ আ প্রেসক্রিপশন ফর দ্য ডাউন হিল, যে আমরা যাচ্ছি টুয়ার্ড কিডনি ফেলিয়ার, কিডনি ট্রান্সপ্লান্ট, কিডনি। একবার যখন ইনসুলিন আরম্ভ করি, কারণ ইনসুলিন ইজ নট আ ন্যাচারাল সাবস্টেন্স, রাইট? ইটস নট অ্যাকচুয়ালি গুড ফর দ্য বডি, বাট উই নো দ্যাট, বাট ইট সেভস ইউ। আজকে মারা যাবো না, আর 10 বছর 20 বছর লাইফ দেবো, দ্যাটস আ লাইফ সেভিং থিং। ইনসুলিন ইজ, মানে আমি টাইপ 1 বলছি না, আমি বলছি টাইপ 2 এর জন্য ইটস ভেরি গুড। আচ্ছা, এই দুটো অ্যালোপ্যাথিক লোকদের সাথে কথা বলে আমি দেখলাম যে কোভিড এর পর আমার সুগারটা একটু বাড়ছে। আই এম বাঙালি, আমার বোনরাও ডায়াবেটিক, আমার মামা ছিলেন ডায়াবেটিক, আমার মানে অনেক পরিবারে আছে। আমার খুব ভয় হলো যে আমার কি ডায়াবেটিস হচ্ছে। আমি শিগগিরই গেলাম আয়ুর্বেদাতে। কেন? কারণ আমি আয়ুর্বেদা থিসিস যে করেছি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে, আমার পিএইচডি থিসিস ছিল ডায়াবেটিস। আর সেখানে অনেকগুলো জ্ঞান আছে যেগুলো আমাদের পূর্বপুরুষ থেকে বলে আসছে 5000 বছর ধরে, যেইটা আমরা মানে হয়তো ইগনোর করছি মডার্ন মেডিসিনে, কারণ আমরা মনে করি যে মডার্ন মেডিসিন ইজ সুপিরিয়র টু আয়ুর্বেদা। এক হচ্ছে যে আমরা যে ডায়াবেটিসটা বলছি, দ্যাট ইজ অনলি লুকিং এট ব্লাড সুগার। ব্লাড সুগার উই নো মেডিকেলে যে 5টা 6টা কারণ আছে যে ব্লাড সুগার হাই হয়। এক হচ্ছে ইনফ্লামেশন ইন দ্য বডি। ইনফ্লামেশন হতে পারে অনেক কারণে, অটো ইমিউন হতে পারে, ইনফেকশন রিসেন্টলি হতে পারে, বাট ইনফ্লামেশন ইন দ্য বডি ইজ ওয়ান অফ দ্য লিডিং রিজনস ফর হাই ব্লাড সুগার। দ্বিতীয় হচ্ছে যাদের রক্তটা শক্ত নেই, আমরা ওইটাকে অ্যানিমিয়া বলি। তৃতীয় হচ্ছে যাদের পেটটা গন্ডগোল আছে, আইদার ওদের ইরিটেবল বাউল সিনড্রোম আছে বা কোলাইটিস আছে বা কোনো রকম অসুবিধা আছে। আরেকটা হচ্ছে যে যাদের হেমোরয়েডস আমরা পাইলস বলি,
সংস্কৃতে আর্শাস বলে। তো এই পান্ড, গ্রহণী, আর্শাস, কৃমি এই জিনিসগুলো পেটে থাকলে অনেক সময় রক্তটা সহ্য করতে পারে না আর সুগারটা হাই হয়। দ্যাট ইজ নট মিন দ্য পারসন হ্যাজ ডায়াবেটিস। তার মানে এই লোকটার এমন একটা রোগ আছে আনঅ্যাড্রেসড। তো আমরা দেখি যখন ওই 4-5টা রোগ আমরা সামলাই, আমরা দেখি যে সুগারটা কমে যায়। আরেকটা দেখি যে যাদের স্ট্রেস আছে, ও আমার মেয়েকে বিয়ে দেওয়া হলো, ও আমাদের বাড়িতে এত কনস্ট্রাকশন হলো, ও একজন এসে এই করলো, মানে স্ট্রেস হয়েছে, অ্যাক্সিডেন্ট হলো, আমার বউয়ের এই হয়েছে ওই হয়েছে, তাদের সুগারটা বাড়ে বিকজ অফ স্ট্রেস। ঠিক মতো ঘুমায় না। হ্যাঁ, আমি একটু ইন্টারাপ্ট করছি তোমাকে। হ্যাঁ দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আই টেক ইট। কিন্তু আমাদের মনে হয়তো একটা খুব কমন কোয়েশ্চেন আসবে যে ধরো আমরা যেরকম অ্যালোপ্যাথিক মেডিসিন বলতে ABCDE ফর ডায়াবেটিস আমরা জানি, আইদার A বা B, A মেটফরমিন এটসেট্রা কম্বিনেশন। এগুলো আছে আয়ুর্বেদে। হ্যাঁ, তো আয়ুর্বেদে আয়ুর্বেদে আমরা কি ধরনের লাইন অফ ট্রিটমেন্ট করি, মানে হাউ এইগুলো আছে, কিন্তু যেমন অ্যালোপ্যাথিতে মেটফরমিন আছে, আর ওরাল হাইপোগ্লাইসিমিক্স আছে, আর অনেকগুলো ক্যাটাগরিজ আছে, প্লাস ইনসুলিন অনেক রকম আছে। ডায়াবেটিস ক্যাটাগরিতে আমাদের অ্যালোপ্যাথিতে হয়তো 50-60টা মেডিসিন আছে। হ্যাঁ, কমনলি অ্যাভেলেবল 15-20টা। ওই 15-20টা সবাইকে সব রকম দেওয়া যায় না। ডাক্তার দেখবে যে পেশেন্টের এই প্রোফাইল আছে, তাই এইটা দেওয়া হবে, এই প্রোফাইলে এই দেওয়া হবে। আয়ুর্বেদে সেম আছে। আয়ুর্বেদে অনেকগুলো কষায়াম আছে, যারা খুব রাত্রির পেচ্ছাপ করছে, পেচ্ছাপ মানে মূত্র ত্যাগ করছে বেশি রাত্রিরে, এইটাকে পুনর্নবা বলে একটা গাছ আছে, পুনর্নবাদী কষায়াম, কষটা যে তৈরি করে, সেখান থেকেই তো ডায়াবেটিসের নাম মধুমেহ, তাই না? মধুমেহ, এক্স্যাক্টলি। কিন্তু মধুমেহ হচ্ছে যেটা বেরিয়ে আসছে। পুনর্নবা কি করছে, দেখছে যে মূত্রটা কোথায় তৈরি হচ্ছে দেহর মধ্যে, মানে from the glomerulus into the kidneys. Why is it filtering that way? হ্যাঁ, what is wrong with the kidney, what is wrong with the blood, যেটা এই এত filtration হচ্ছে, এবং একটা underlying interstitial যদি একটা cystitis থাকে, low level inflammation either in the bladder or along the ureter or usually in the kidneys, তখন মূত্রর একটা কেমন একটা ডিস্টারবেন্স সবসময় থাকে। তো পুনর্নবা এটাকে ঠিক করে, এটাকে আমরা মূত্রলা বলি, মূত্র কোথা থেকে সৃষ্টি হয়। সো ওইটা আমি বিকেল 6টার সময় দিই বা সকাল 6টার সময় দিই। কষ 15 ml গরম জল দিয়ে 30 ml মিশিয়ে, মানে 15 মিশিয়ে। তারপর দেখি যে অনেকের দরকার স্ট্রেস রিলিফ, তো ঠিক মতো ঘুমোচ্ছে না, রাত্রিরে আমরা যদি সরস্বতরিষ্টম দিই, ব্রাহ্মী ভালো করে ঘুমোয়, বলে যে আমি কালকে রাতে অনেকদিন পরে ভালো ঘুমোলাম, আজকে সকালে উঠে দেখছি যে আমার সুগারটা অনেক কম, ইউজুয়ালি 180 থাকে, আজকে 110। কেন? কারণ তুমি ঠিক মতো ঘুমোলে। ইনসমনিয়া ইজ কমপ্লিটলি আন্ডার রিপোর্টেড। আরেকটা হচ্ছে কনস্টিপেশন, ঠিক মতো ইয়ে ত্যাগ করতে পারছে না, পেটটা পরিষ্কার হচ্ছে না, ঠিক মতো খাচ্ছে না, সেইটা তো একটা পুরো টপিক, কিন্তু ঠিক মতো খাচ্ছে না। তো আমরা কি করি, গন্ধর্বা হস্তাদি কষায়াদি। গন্ধর্বা হচ্ছে তোমার ক্যাস্টর অয়েল, এরান্ডা, সেইটা এমন করে লিভারটাকে পরিষ্কার করে দেয় যে LFTটাও একটু ভালো আসে 3 মাস পরে। আর ওরা দেখে যে 3-4 দিন পর থেকে এমন সুন্দর পেটটা পরিষ্কার হয়ে যাচ্ছে সকালে। তারপরে দেখছে যে আমার পেটটা পরিষ্কার হচ্ছে 3-4 দিন থেকে, আর আমি দেখছি আজকে সকাল থেকে আমার সুগারটা কমে গেছে। হ্যাঁ, তো ওইটা কমে যায়। Why is the sugar coming down? Because when you lower the inflammation, আর যখন পেটটা পরিষ্কার থাকে আর ঠিক মতো শোয়া হয়, এগুলো সব লাইফস্টাইল। ডায়াবেটিস লাইফস্টাইল, আমরা তো শিখেছি, আমি আর আপনিও যখন মেডিকেল স্কুলে পড়াশোনা করেছি, বলতো যে ডায়াবেটিস ইজ লাইফস্টাইল ডিজিজ। কিন্তু ওই যে ট্রিটমেন্ট গুলো যে হবে লাইফস্টাইল ট্রিটমেন্ট, এখন একটা আমেরিকান কলেজ অফ লাইফস্টাইল মেডিসিন উঠে এসছে, এশিয়ান ফিজিশিয়ানস অফ লাইফস্টাইল মেডিসিন এখন আসছে। আরে আয়ুর্বেদে তো লাইফস্টাইল মেডিসিনের মানে সুপার জানে, এটাকে ষষ্ঠবৃত্ত বলে। তো আমরা যে ওইগুলো ফলো করি না, আর বাঙালিরা একটু মানে চিনি নিয়ে বলবো, সকালে দুধের মধ্যে চিনি, চায়ের মধ্যে চিনি, কফির মধ্যে চিনি। যদি চিনি খেতে হয়, ডোন্ট হ্যাভ ডাবল রিফাইন্ড সুগার, হ্যাভ সামথিং ক্লোজ টু গুড়। আমার বাড়িতে সাদা চিনি নেই, একদম সাদা চিনি নেই। আমি আইদার খুব ডার্ক ব্রাউন সুগার, নলেন গুড় তো এ মাসে পাওয়া যাচ্ছে, আমি কলকাতায় এখন ঠিক করেছি আসবো ফেব্রুয়ারি মাসে, যাতে নলেন গুড় পেতে পারি। আর যারা আমাকে গিফট দেয় বলে কি দেবো, আমি বলি একটুখানি নলেন গুড় দিও। তো দ্যাট গুড় which has minerals in it is তুমি গুড় আর সুগারের মধ্যে ডিফারেন্সিয়েট করছো, দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, because it has minerals
and it's not refined. ওই রিফাইনমেন্টটা আমাদের একটা বিষ তৈরি করছে যেটা আননেসেসারি। হ্যাঁ, রিফাইনমেন্ট অ্যান্ড মানে এইটা বোধহয় হরে ধরে তার যেটাকে আমরা ওই গ্লাইসিমিক ইন্ডেক্স বা এইসব বলি, মানে অল্প সুগারে প্রচন্ড সুগারটা বেড়ে যাচ্ছে, যেটা রিফাইন্ড রাইস থেকেও বলে হয় একই এফেক্ট। আর আমরা কি করছি, আমরা তো ক্ষেত্রে থেকে চাল নিয়ে ভাত তৈরি করছি না, আমরা কোন একটা প্যাকেট দিয়ে তৈরি নিচ্ছি, আর ওইগুলো এত রিফাইন্ড করে আমাদের দিচ্ছে। পলিশ রাইস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট থিংস। আমি এখন ক্ষেত্রী থেকে চাষিদারদের থেকে আমি নিচ্ছি চাল, সেইটা আমি তৈরি করছি, আর আমি 2 বার করে সপ্তাহে ভাতে ভাত খাচ্ছি, যে খুব মানে পাতলা সকালে আমরা যে ভাতে ভাত খেতাম বা পাতা ভাত যে রাত্রিরে থেকে রাখা, দ্যাট হ্যাজ সাচ এ গ্রেট ইফেক্ট। কেন? আর এগুলো সব লেখা আছে আমাদের, মানে আমি নতুন কিছু বলছি, এটা আমার দিদা আমার মাকে শিখিয়েছে, মা আমাকে শিখিয়েছেন। আমরা আমাদের বাঙালির পান্তা ভাত খাওয়ার কথা বলছে। অ্যাবসলিউটলি, পান্তা ভাত যে সকালে আমরা খেলাম, আর তারপর তার সাথে একটুখানি আচার বা একটুখানি কিছু একটা, মানে অনেকে তেতো পছন্দ করে, অনেকজন আলু একটু দেবে, অনেকজন জাস্ট একটুখানি সাইন্দাভ নুন দেবে, এইগুলো দিয়ে যে সকালে ওই ভাতটা খাবে, দেখা যাচ্ছে সায়েন্সে ওর মধ্যে একটা সার্টেন ফার্মেন্টেশন হচ্ছে, যেটা হচ্ছে you've heard of red rice yeast, right? red rice yeast হচ্ছে একটা ন্যাচারাল প্রোডিউসার অফ স্ট্যাটিন, যেটা আমাদের কোলেস্টেরলটা কমিয়ে দিচ্ছে। বাট ওদের মধ্যে অলসো থাকে, ওই ইস্টের মধ্যে থাকে একটা জিনিস, যে প্যানক্রিয়াস আর কিডনিটাকে একটু সাহায্য করছে। লিভারটাকে আমি পরিষ্কার করা বললাম, গন্ধর্বা হস্তাদি কষায়ম, লিভারটাকে পরিষ্কার করে দিলে তাহলে লিভার ইজ দ্য ওয়ান হু ইজ টকিং টু প্যানক্রিয়াস, যে এই ইনসুলিন পাঠা, এই গ্লুকোগন পাঠা, এই শোন, এক্ষুনি 10টা লুচি খেলো, 4টে রসগোল্লা খেলো, আমার আরো ইনসুলিন দরকার। তো এই ফোনটা যদি না চলছে লিভার আর প্যানক্রিয়াসের মধ্যে, মানে কমিউনিকেশন ইজ ব্লকড, লিভারটাকে পরিষ্কার করো। আমি এবার জাস্ট পঞ্চকর্মা শেষ করে এসেছি 2 দিন আগে, প্যানক্রিয়াসটা একদম পরিষ্কার করে দিয়েছে এই ওষুধগুলো, যেগুলো আমি বললাম, আর প্লাস আমার জন্য যেগুলো ঠিক ছিল, এগুলো করে আমি দেখলাম যে আমার সুগারটা যে বাড়ছিল, এখন আবার কমে গেছে। আর আমার 4 কেজি ওজন কমলো 3 সপ্তাহে, বাট ওজনের থেকে বেশি হচ্ছে যে আমার লাইট একটা ফিলিং এসছে, আর টয়লেটটা এখন আবার ঠিক হয়ে যাচ্ছে। আমি বললাম যে এটা কেন হয়েছে, বললেন যে তোমার মা মারা যাওয়ার পরে তুমি হয়তো ওই স্ট্রেসটাকে চুপ করে ধরে রেখেছো, কারণ পেশেন্ট দেখো তোমার সময় নেই ওটা প্রসেস করার। তখন চুপ করে ভাবলাম যে আমাদের সকলের যে স্ট্রেসটা আছে আমরা বুঝি না, কারণ লাইফ ইজ হ্যাপেনিং। দ্যাট ইজ সো ট্রু। আমি আরেকটা প্রশ্ন তোমাকে বলি, যে আমরা যারা পেশেন্টদের দেখি, আমার কাজ যদিও ওই কাটাকাটি, আর্টারি জোড়া দেওয়া, হার্টে করা, ট্রান্সপ্লান্ট করা, এইসব নিয়ে, বাট স্টিল উই উড লাইক টু থিঙ্ক অন দ্য dwell on the lifestyle side of it quite a bit. তো আমরা আমাদের এই যে কারেন্ট সর্ট অফ, মানে ফর ল্যাক অফ আ বেটার ওয়ার্ড, এই অ্যালোপ্যাথিক অ্যাপ্রোচে এই যে তেলের প্রশ্নটা আমি তুলছি, আমরা তো নানান রকম ভাবে তেল নিয়ে ঘেটে দেখেছি, পলি আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড, ওমেগা-3, ওমেগা-6, এবং এই সমস্ত করে, এই সমস্ত করে আলটিমেটলি আমার মনে হয় যে আমরা খুব মোটা মোটা কতগুলো কথা জানি, যে ওই স্যাচুরেটেডটা একটু অ্যাভয়েড করো, হ্যাঁ একটু ওমেগাটা করো, কিন্তু আমার মনে হয় ভাস্বতী, এটা শুনলে হয়তো আমার ক্ল্যানের কিছু চিকিৎসকরা আমার উপর রেগে যাবে, কিন্তু আমার মনে হয় যে আমাদের এই অ্যাপ্রোচটা কিন্তু মানুষকে এখনো খুব একটা ক্লিয়ার কাট আন্ডারস্ট্যান্ডিং দিতে পারে, এবং যাচ্ছে ওই যে জ্ঞানটা বললে আজকে বলবে যে পলি আনস্যাচুরেটেড, তারপর বলবে যে আনস্যাচুরেটেড, তারপর বলবে যে না, এবং আমরা যে আই এগ্রি উইথ ইউ, এবং আমরা যে খানিকটা পালিয়ে যাচ্ছি, আমরা যে উই আর ট্রাইং নট টু লুক এট দ্য প্রবলেম। কেন? আমরা আলটিমেটলি বলছি ও আচ্ছা আচ্ছা মোটামুটি ঠিক আছে, সবই মিলিয়ে মিশিয়ে চলবে। দ্যাট ইজ হোয়াট উই আর টেলিং পিপল। হ্যাঁ, সো with your knowledge of Ayurveda, how do you look at the problem? আমার মনে হয় একটা কনসেপ্ট দেয় যে আমরা বাঙালিরা হয়তো আমাদের ঠাকুমারা জানতেন, এটাকে বলে সৎমিয়া। আমি জানি না বাংলাতে কি আমরা বলবো, সৎমিয় না সৎম বলবো, সৎমিয়া হচ্ছে সংস্কৃত। তো ওর মধ্যে বলে যে তুমি যেই নিয়ে বড় হয়েছে, তোমার যে বডি যে বায়োকেমিক্যাল ফ্যাক্টরিটা আছে সেইটা সেই নিয়ে তৈরি হয়েছে। সো আমরা সর্ষের তেল দিয়ে যে বড় হয়েছি, আমাদের সেইটা খাওয়া উচিত।
নারকোল তেল বেশিরভাগ কজন আছে যারা নারকোল তেল তৈরি করে খাচ্ছে, বাট আনরিফাইন্ড কোকোনাট অয়েল, আনরিফাইন্ড মাস্টার্ড অয়েল মানে সরষের তেল, আর ঘি যে দই থেকে তৈরি, লোকজন দুধ থেকে মাখন করে ঘি করছে, দিস ইজ কমপ্লিটলি ব্যাড ফর দ্য বডি, আর কোলেস্টেরল বাড়ায়। কিন্তু যদি দুধটাকে দই বানানো যায়, ওই যে পোকাগুলো যে দই তৈরি করছে, হ্যাঁ, ওই ল্যাক্টোবাসিলাস যে তৈরি করছে, হ্যাঁ, ইস্ট, ওয়েল সো ওই দই থেকে যদি মাখন নিয়ে তারপরে ঘি তৈরি করা হয়, ওইটাকে বলে কালচার ঘি। তো ওই কালচার ইয়োগার্ট কালচারটা যে আছে, সেই ঘিটা দিয়ে যদি আমরা দেখছি যে খাচ্ছি, দেখা যাচ্ছে কোলেস্টেরলও বাড়ছে না, ইনফ্যাক্ট কমছে, এইচডিএলটা বাড়ছে, আর লোকজনের মানে শরীরটা ঠিক আছে। আর 1 চামচ ঘি যদি ডালের মধ্যে তরক যখন বানানো হচ্ছে বা ভাতে দেওয়া হচ্ছে, নট অনলি ইজ ইট টেস্টি, কিন্তু শরীরটা ভালো থাকছে। সো আমাদের বাঙালিদের সর্ষের তেল, ঘি আর কি তেল, মানে আমরা কোন তেল দিয়ে বড় হয়েছি যে আমাদের 3-4 জেনারেশন আগে আছে, সেইটা যদি আমরা দেখি, দ্যাটস অ্যাকচুয়ালি হোয়াট ইজ ওয়ার্কিং ফর পিপল। যদি ওরা ওইটাতে ফেরত চলে যায়, দেখে আমার এক বন্ধু আছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, অনেক ভালো ভালো এই কলকাতা থেকে পাশ টাশ করে গেল, আইআইটি খড়গপুর এসব করে। ও আমি বলবো না কোন কোম্পানি, কিন্তু ওই বড় একটা কোম্পানি যে খাবার প্রোডাক্টস, ফুড প্রোডাক্টস তৈরি করে, ওদের ফ্যাক্টরিতে গেছে, ওরা তেল বানাচ্ছে, কারণ ওরা কুকি আর এইসব ওইসব প্রোডাক্ট তৈরি করে। তো গিয়ে বলছে এই গন্ধটা কি, তার লোকজন বলছে, মানে যারা কাজ করে বলছে যে ও তেল বানাতে গেলে এইসব বাই প্রোডাক্ট থাকে। তো গিয়ে দেখছে, বলছে এত বিচ্ছিরি গন্ধ কেন, যে না না এগুলো তেলের থেকে বেরোয়, আমরা এর মধ্যে নিকেল দিয়ে এটাকে বাদ দিই। বলতো নিকেল ইজ পয়জনাস। বলছে নো উই গেট 98% আউট। তো ও বললো তার মানে তোমরা 1 or 2% থেকে যাচ্ছে তেলের মধ্যে। বলছে কি করব দাদা, আমরা বের করতে পারছি না। তারপর একরকম বালি দিয়ে ওই রংটাকে একদম, আমরা যা বলি সাদা তেল, সাদা করে দেয়। তো রংটাকে পাল্টিয়ে দিচ্ছে, গন্ধটাকে পাল্টিয়ে দিচ্ছে, ন্যাচারাল থেকে ওইটাকে সুন্দর করে সাদা তেল করে একটা প্লাস্টিক বোতলে দিয়ে বলছে যে এটা খুব ভালো। আমরা সকলেই জানি যে একটা ছেলে ছিল যে তেল এরকম করে বিক্রি করছে, আর তার নিজের হার্ট অ্যাটাক হলো। হ্যাঁ, তো ওর হার্ট অ্যাটাক হলো ওই তেলটা নিয়ে, তেলটা খেয়ে নাকি, কারণ ওই তেলটা ইজ নট আ ন্যাচারাল তেল, ইট ইজ আ কনস্ট্রাক্টেড ইঞ্জিনিয়ার তেল। আর তুমি জানো, তুমি ইউ বিং ইন নর্থ আমেরিকা, ইউ নো ভেরি ওয়েল যে এই সিগারেটের বিজ্ঞাপনকে যারা খুব ম্যাচও করেছিল না, যে মালব্রো সিগারেটস বলে, ওই একটা ঘোড়ার পিঠে একটা কাউবয় ইউজ টু অ্যাডভার্টাইজ বছরের পর বছর, ডেকেডস আফটার ডেকেডস, দ্য মালব্রো ম্যান বলা হতো ওকে। তো বেচারা, এটা খুব দুঃখের কথা, তারপরে দেখা গেল যে নান অফ দ্য মালব্রো ম্যানস লিভড টু বি 55 ইয়ার্স অফ এজ। কেউ বাঁচেনি, কারণ মালব্রো জানি না তাদের পয়সা না দিয়ে প্রচুর প্রচুর সিগারেট দিত কিনা মডেলিং করার জন্য, বাট সাচ ওয়াজ দ্য এজ। সো আই এম সো হ্যাপি তুমি এই প্রশ্নটা বললে। আচ্ছা, আমি তোমাকে শেষে একটা কথা বলতে চাই। আমি রিসেন্টলি ইউটিউবে বলেছি, আদার দ্যান সায়েন্টিফিক প্ল্যাটফর্মস, যে আমরা হয়তো আজকের দিনে এই স্ট্যাটিন ব্যাপারটাকে নিয়ে একটু বড্ড বাড়াবাড়ি করছি। কারণ প্রথমে কোলেস্ট্রল ইজ আ পার্ট অফ দ্য হিউম্যান স্ট্রাকচার। সুতরাং কোলেস্ট্রল দেখলেই আমি বলি না যে ওই মন্দিরে পা দিলি কয়েক চামচ চরণামৃত হাতে দিয়ে দেবে, তো ডাক্তারের চেম্বারে পা দিলেই আমাকে 3-4টে মানে সেই স্ট্যাটিন 20 মিলিগ্রাম বা 40 নিয়ে বেরোতে হবে। উই আর রিয়েলি ওভারডুইং ইট। এবং আমরা যখন ক্লাবে গেছিলাম তোমার বন্ধুর সাথে, আমার এইটা তর্ক হচ্ছিল, তখন আমি চুপ করে গেছিলাম ভদ্রভাবে, কিন্তু দ্য ডেটা আর আউট, সায়েন্স ইজ আউট, অ্যান্ড দ্য ক্লিনিক্যাল ডেটা আর আউট। আর এইটা নিয়ে আমি তুমি করে বলছি, তুমি আমাকে এইটা এখন বলছো 5 বছর আগে, যেটা আমরা প্রায় 10 বছর আগে লিটারেচারে দেখেছি উইথ এভিডেন্স, ক্লিনিক্যাল ট্রায়ালস। তুমি জিনিসটাকে এবার তুমি উইথ ইয়োর কম্বিনেশন অফ হ্যাভিং আ ফুট ইন বোথ দ্য বোটস, আমি সত্যি কথা আমি অ্যাডমিট করছি, আমি অল্প করে বলছি যে আমি প্রথমে ডাক্তারদের জিজ্ঞেস করি, পেশেন্টদেরও যারা মনে করে যে খুবই চালাক, হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর কোলেস্টেরল ইন আওয়ার ব্লাড সিস্টেম। আমাদের সেল, প্রতিটা সেল আমরা লিপিড বাইলেয়ার বলি, দ্যাট লিপিড বাইলেয়ার ইজ কম্পোজড অফ কোলেস্টেরল। দিজ আর আইকোসিনয়েডস, 20 কার্বন চেইন মলিকিউলস। এইদিকে চলে গেলে আমরা সাইক্লোঅক্সিজেনেস এনজাইম নিয়ে এটা প্রস্টাগ্ল্যান্ডিন এইসব ইনফ্ল্যামেটরি গুলো তৈরি করছি। এইদিকে চলে গেলে আমাদের হরমোনস, whether it's our
dopamine and serotonin, or whether it's our testosterone and estrogens. আমরা জানি ওই কোলেস্টেরল মলিকিউলটা হচ্ছে একটা বেসিক বিল্ডিং ব্লক of our cells, of our lipid bilayers. আমরা যদি ওইটাকে নিয়ে আমরা বলি যে আমরা ওইটাকে কমাবো, তাহলে সেলস থেকে যদি আমরা ইভেন 5% কমিয়ে দিই, তাহলে পুরো ডাইনামিক্স, পুরো বায়োকেমিক্যাল ডাইনামিক্সটা আমরা পাল্টে দিচ্ছি। আর আমরা ক্লিনিক্যাল কি দেখছি, যারা ডেকেড আপন ডেকেড স্ট্যাটিন নিয়ে আসছে তাদের ব্রেনের অসুবিধা হচ্ছে। কেন ব্রেনের অসুবিধা হচ্ছে? কারণ one of the highest compositions in the brain is those fats. And of those fats, specialized কটা sphingomyelin এইসব আছে, কিন্তু cholesterol is one of the main ones. আর cholesterolটা যদি এতটা কমে যায় যে আমরা স্ট্যাটিন নিয়ে ওটা কমাচ্ছি, তাহলে ব্রেনের ফাংশনটাও কমে যাবে, নার্ভস এর যে ইনসুলেশনটা আছে, আমরা যা গ্লিয়াল সেলস বা সোয়ান সেলস বলি, সেইটাও কমে যাবে। তাই আমরা দেখছি যে দিস ইজ আ বিগ প্রবলেম, যে লোকজন আর্টিফিশিয়ালি কোলেস্টেরলটাকে কমিয়ে দিয়ে কত মানে বিপদ হচ্ছে শরীরে। নিউরোলজিক্যাল ডিজিজেস আর among the main, but আমরা জানি এটা আছে। So what you're saying about cholesterol is absolutely true. আর লোকজন যদি তোমার গলা থেকে শোনে, তাহলে একটু খানি সিরিয়াসলি ভাববে যে সত্যি যে ডাক্তাররা খালি স্ট্যাটিন প্রেসক্রাইব করছে। আমিও ডাক্তারদের জিজ্ঞেস করি, you know the data, why are you prescribing statins? We know that it gives long term consequences. আর সত্যি বলতে গেলে এমন কিছু হয় না। যদি তোমরা HDL-টা বাড়াতে চাও, পিওর কালচার্ড ঘি নাও, দেখবে যে HDL-টা বেড়ে যাবে। আই অ্যাকসেপ্ট। শেষে আমাদের এই গল্প আমরা চেষ্টা করব যে আলোচনাটাকে আবার কিছুদিন বাদে কতগুলো অ্যাসপেক্ট নিয়ে আসতে। তো তুমি যদি আমাদের ইন সামারি বলো, যে তুমি দেখে খুব অভ্যস্ত যে যারা আমাদের কনভেনশনাল ডিটেক্টেড ডায়াবেটিস, সেই কিছু ধরো ওই বিভিন্ন ওরাল হাইপোগ্লাইসিমিক্স হ্যাজ বিন প্রেসক্রাইবড, তো ডায়েটের সঙ্গে সঙ্গে লাস্টে তুমি 2-3 টেক হোম টিপস দাও from your experience in Ayurveda, যে how to make their glycemic environment better. আচ্ছা, তো প্রথমে হবে সাদা রুটি, সাদা সব খাবার না খেতে, কারণ ওগুলো সব ব্লিচড, পলিশড, হ্যাঁ, লাল যে রেড রাইস বলে, বা মানে যে ক্ষেত্রি থেকে আসে, যেটা ন্যাচারালি আমরা পাচ্ছি উইদাউট পলিশিং, উইদাউট ম্যানুফ্যাকচারিং, সেই চালটা নিয়ে যদি সেইটা পেশে সেইটাকে খাওয়া যায়, দ্যাট ইজ দ্য বেস্ট রাইস। ময়দা ছেড়ে দিয়ে আটা খাওয়া, আটা রুটি একটু ভালো করে যদি রান্না করা হয়, নরম হয়, তাহলে সেইটা হচ্ছে মাচ বেটার দেন ময়দা। গেট রিড অফ ইউর ব্রেড, হোয়াইট ব্রেড আর টোস্ট আর এগুলো সব। কাম ব্যাক টু ইন্ডিয়া, কাম ব্যাক টু ইটিং মানে বাঙালি খাবার। এর মধ্যে মশলাগুলো যদি ভালো করে দেওয়া হয়, জিরে আর আদা স্পেশালি, এইগুলো হজমটাকে বাড়ায়। হজমটা বাড়ালে তাহলে আমাদের পেটটা আরো পরিষ্কার থাকে, আর ওই চিনির দরকার হয় না। অনেকে এখন গুজরাটিদের মতো চিনি দিয়ে রান্না করে। ফার্স্ট অফ অল, যদি চিনি দিতে হয়, একটুখানি গুড় দিও, বা গুড়ি ইজ দ্য বেস্ট, বাট অন্য কি দেওয়া যায়। বাট না হলে মশলাগুলো যদি ঠিক মতো দেওয়া হয়, তাহলে ওই রুচিটা আসে, আর চিনি দরকার হয় না। মিষ্টি যখন লোকজনকে দেওয়া হয়, ডোন্ট গিভ মিষ্টি, গিভ দই উইথ সাম মধু। আর মধু যেন পিওর মধু হয়, সুন্দরবন থেকে ভালো করে মানে গাছ থেকে লাগানো মধু, যে সেইটা যদি কেনা যায়। আমি বিশ্ববঙ্গ দোকানে গিয়ে দেখলাম যে ওরা মধু এখন বিক্রি করছে ভালোভাবে। তো ওইটা আরো ভালো হয়। মানে খাওয়ার পরে, দুপুরবেলার খাওয়ার পরে যদি একটু দই নেওয়া যায়, একটুখানি মধু দিয়ে, নট এতটা মধু আর একটুখানি দই, বাট দি আদার ওয়ে অ্যারাউন্ড, যদি ওইটা করা যায়, তাহলে মিষ্টির ওই ওই একটা খিদেটা হয়ে আসলো। খাওয়ার আগে মিষ্টি খাবে, আমরা সেইটা ছোটবেলায় করতাম। একটুখানি মা একটা ফল বা একটা অর্ধেকটা রসগোল্লা দিতেন, তারপর আমরা খাবার আরম্ভ করতাম, যাতে ওই মিষ্টি যে একটা খিদে, একটা একটা কি বলবো, একটা অ্যাডিকশন বলা যায়, সেইটা যেন হয়। সকালে সবসময় আরম্ভ করবে 4টে খাবার, এগুলোকে বলে আগ্রিয়া খাবার। আগ্রিয়া মানে তোমার শরীরের জন্য, বিল্ড আপের জন্য ভালো। ইভেন ইফ ইউ আর ডায়াবেটিক, তাতেও এই 4টের 1-2 নিয়ে আরম্ভ করবে। এক হচ্ছে ঘি, এক হচ্ছে আনপলিশ রাইস, এক হচ্ছে আটা পিওর হুইট ফ্লাওয়ার গোধুমা থেকে, আর এক হচ্ছে একদম গরু, মানে নট বাফেলো মিল্ক, বাট গরুর দুধ গৌশালা থেকে, আনপ্রসেসড, আনপ্যাস্চারাইজড, মানে একদম গরুর থেকে। এই 4টে জিনিসের 1-2 যদি দিয়ে আরম্ভ করা যায়, তাহলে দেখবে যে শরীরটার ধাতু বাড়বে,
আর সুগারটা যদিও একটু বাড়ে, যে জোরটা বাড়বে ওই সুগারটাকে কমিয়ে দিতে পারবে। আমি দেখি টাইম এন্ড এগেইন ডায়াবেটিস পেশেন্টস এর এই ৪ টে জিনিস বলি আরাম করবে। ডোন্ট স্টার্ট উইথ ফ্রুট, ডোন্ট স্টার্ট উইথ লেমন টি, ডোন্ট স্টার্ট উইথ গ্রিন টি, কত সব জিনিস, কফি, এই ওই সেই। ১ম এ এই ৪ টে জিনিস। আর যদি দেখো তোমার ঠাকুরদাদা এইটা দিয়েই আরম্ভ করতেন সকালে। একটু জল খাবার বলা হতো। একটুখানি মানে হ্যাঁ, জলখাবারই বলা হতো। সকালে, এটা সকালের খাবার নয়। এটা হচ্ছে সকাল ৭ টার সময় গরুদের নিয়ে যাওয়ার আগে এই একটুখানি একটা ছোট্ট কাঁসার বাটিতে একটু ঘি দিয়ে চিড়ে একটু আ ভেজে একটুখানি নুন, একটুখানি গোলমরিচ দিয়ে দেওয়া হতো বাবাকে। বাবা ওইটাকে খেতেন, মুখে একটুখানি দিলেন, হয়তো একটু লিকার চা নিলেন বা একটু গরম জল নিলেন, করে বাবা বাজারে বেরোতেন বা গরুদের নিয়ে যাওয়ার বেরোতেন। তারপরে এসে স্নান-টান করে তারপর পুজো করে বাবা বসতেন ১০:৩০ নাগাদ, ওই মানে দুবেলার খাবার। একটা ১০টা নাগাদ আর একটা বিকেল ৫টা, ৬টা, ৭টার সময়। এই করে যদি আমরা খেতে পারি, একটু কম খেলাম। তারপর আরেকটা বলবো যে যখন খাবে খেয়াল রাখবে যে তোমার পেটটা ভরে গেছে নাকি। যখন দেখবে যে অর্ধেকটা ভরে গেছে, স্টপ ইটিং। লোকজন কি করে, ও নষ্ট করতে চায় না খাবার, ঠেসে কাচু। ও এইটা আছে, ও এইটাও ট্রাই করতে হবে। করে এত বেশি খায়, এটাকে বলে অতি ভোজনা। আর এটা ডেফিনিটলি ডায়াবেটিসটাকে কারেক্ট। বাড়ায়। তো এইসব ভেরি ট্রু। নিয়ে আমি শেষ করছি। খুব ভালো, খুব ভালো ভাস্বতী। আবার বলি যে তুমি যে একটু সময় বার করে আমরা কথা বলতে পারলাম, আমার খুব ভালো লাগলো এবং আমার মনে হয় যারা আপনারা শুনবেন নিশ্চয়ই আমার মতো আপনাদেরও অনেক কাজে দেবে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে দেবেন, আমরা চেষ্টা করব। ভাস্বতী ইজ ভেরি বিজি, তবুও ওর কাছে যদি কোনো আমরা সেরকম বেছে দু একটা প্রশ্ন রাখি অ্যান্ড গেট হার ইনপুটস ফ্রম দ্যাট, এটা সবাইয়ের কাছে অত্যন্ত মূল্যবান একটা ফিডব্যাক হবে। আমরা আবার সামটাইম আফটার আ ফিউ উইকস অর আ ফিউ মান্থস আবার ভাস্বতীর সময় বার করে নেব, যেখানে আজ যেমন আমরা হার্ট এবং ডায়াবেটিস ডিসকাস করলাম, we will go on to discuss some other important aspects of life. তা সবাই ভালো থাকবেন। ভাস্বতী তুমি ভালো থেকো, and we will catch up sometime very soon. ভালো থাকবেন, নমস্কার। থ্যাংক ইউ, আমাকে ইনভাইট করেছো আজকে। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো আবার দেখা। ভাস্বতী ভালো থেকো, হ্যাভ আ ভেরি গুড স্টে ইন কলকাতা। থ্যাংক ইউ। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।